শোনা যাচ্ছে পুষ্পা? শোনা যাচ্ছে কিনা একটু বলবি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে তো সঞ্জয় অ্যাড হবে না, ও বাইরে আছে। জয়ন্ত মনে অ্যাড হবে। যাই হোক, আপাতত শুরু করি আমরা। আচ্ছা, এবার শুধুমাত্র স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বলবি, তারপরে আমরা শুরু করবো। স্ক্রিন এখন আমি শেয়ার করিনি, দাদা। আচ্ছা, এবার দেখ স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। বেশ, তাহলে শোন। তাহলে আমরা প্রথমে শুরু করতে চলেছি নিরুক্ত। আজকে নিরুক্ত বিষয়ে পড়বো, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে নেটে। নেট সেটে দুটোতেই আসে। তিন, মানে চারখানা মোটামুটি প্রশ্ন দেয় কম করে। তো এই যে নিরুক্ত, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ বিশেষ যেখান থেকে আমরা বিভিন্ন রকম অর্থের জ্ঞান পাই। সেই অর্থের জ্ঞানটা কি রকম? মানে বৈদিক অর্থ। যেমন দেখ, আমরা লৌকিক অর্থে অনেক কিছু শব্দের অর্থ খুব সহজেই আমরা বলে দিতে পারি যে এটার এটার মানে হচ্ছে এটা। কিন্তু বৈদিক শব্দ অনুযায়ী যখন উচ্চারণ হয়, তখন কিন্তু আমরা সেখানে কোন বিশেষ পদটাকে বোঝাচ্ছে সেটা চট করে বুঝতে পারি না। যেমন হচ্ছে, যদি আমরা বলি যে একটা খুব প্রসিদ্ধ শ্লোক রয়েছে প্রথমে অগ্নিসূক্তের, যে অগ্নিম ইড়ে পুরাহিতম যজ্ঞস্য দেবরিতি। তাহলে অগ্নিম ইড়ে, ইড়ে যে ইড় ধাতু, এই যে ইড়, এটা কিন্তু বৈদিক শব্দ নিয়ে। ঠিক আছে? তো এই সমস্ত যে বিষয়ের জ্ঞান সংক্রান্ত যা মানে যা কিছুই মানে বৈদিক শব্দর শাস্ত্রের যদি কোনো কিছু ডিকশনারি বলা চলে, তাহলে সেটা হচ্ছে নিরুক্ত। সেটাই বলা হয়েছে। এবং বলা হয়েছে যে বৈদিক মন্ত্রে বিভিন্ন পদের অর্থ জ্ঞানের জন্য যে শাস্ত্র অপরিহার্য। তাহলে আগেই বললাম যে বৈদিক শাস্ত্রে মন্ত্র বল, বিভিন্ন রকম শ্লোক বল, সেগুলো যদি অর্থ আমরা জানতে চাই, তাহলে কিন্তু এই গ্রন্থটা পড়তে হবে। তাই একে বলা হচ্ছে নিরুক্ত গ্রন্থ হলো বৈদিক শব্দাভিধান, মানেই হচ্ছে ডিকশনারি আর কি। আচার্য যাস্ক প্রণীত নিরুক্ত গ্রন্থই বর্তমানে প্রামাণ্য গ্রন্থ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নিরুক্ত গ্রন্থ কার লেখা? তাহলে বলতে হবে আচার্য যাস্কের, বা যাস্কের লেখা এর মধ্যে কোন গ্রন্থটি যাস্কের, এরকম অপশন দিতে পারে, তিন চারটা অপশন দিল। তো এখানে বলছে নির নিঃশেষ রূপে পদসমূহ যাতে উক্ত হয়েছে। নিঃশেষ রূপে কেন বলা হয়েছে? মানে যেখানে ডাইরেক্ট পদটার ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিঃশেষ রূপে পদসমূহ। মানে যেখানে ধর একটা গৌ, যদি বলি গৌ শব্দ, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, যে গৌ শব্দ দেওয়া আছে, গয়ে ঔকার। তাহলে এই গৌ শব্দের মধ্যে দিয়ে তোকে কিন্তু একদম ডাইরেক্ট বুঝিয়ে দেওয়া হবে বৈদিক শাস্ত্রে বা নিরুক্ত গ্রন্থে যে গৌ মানে কাকে বোঝানো হচ্ছে। গৌ মানে আমার শুধুমাত্র যে তার শিংটাকে ভাববো সেটা নয়, তার পাটাকে ভাববো, টোটাল যে একটা গরুর একটা যে জ্ঞান হয়, সেটাও কিন্তু এখানে বোঝাবে। এবার এটার নির্বচন, গো শব্দ কোথা থেকে এলো, কিভাবে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই শাস্ত্রেই দেওয়া থাকে। ঠিক আছে? এবার বলছে যাস্কের নিরুক্ত শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে কি হয়েছে, পৃথিবীর প্রথমতম গ্রন্থ এটা। যে যদি ব্যুৎপত্তি দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে যাস্কের প্রথম গ্রন্থ। এবং রচনাকাল যদি বলিস, তাহলে রচনাকাল বলছে যে খ্রিস্টপূর্ব 700 থেকে 500 অব্দের মধ্যে এটাকে মনে করা হয়। আর কি, যে যদিও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কাছাকাছি একে সংস্থাপিত করাই অধিক সম্ভব বলে মনে করা হয়। তাহলে এখানে যে রচনাকাল, সময়কাল, তাহলে এটা ধরা হয় 700 থেকে 500 অব্দের মধ্যে। আবার কি বলছে, যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কাছাকাছিও এটা ধরা হয়ে থাকে। তাহলে এই বিষয়টা খুব যে ইম্পর্টেন্ট সেটা নয়, কিন্তু এরপরে যেটা ইম্পর্টেন্ট, মানে এই যে তার তিনটে ভাগ জিজ্ঞাসা করেন সময়। ঠিক আছে? যে নিরুক্ত গ্রন্থের তিনটে ভাগ রয়েছে, তিনটে কাণ্ডও বলতে পারিস, যে নিরুক্ত গ্রন্থের তিনটে কাণ্ডের নাম কি, বা কয়টি কাণ্ড পরিলক্ষিত হয়, এরকম দিয়ে প্রথম কাণ্ড কোনটি, দ্বিতীয় কাণ্ড কোনটি, মানে এলোমেলো করে দিতে পারে। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা দেখছি কি, যে নৈঘণ্টক কাণ্ড, সেকেন্ড হচ্ছে নৈগম কাণ্ড,
আর কি হচ্ছে না, থার্ড আমি পাচ্ছি যে দৈবত কাণ্ড। তাহলে তিনটে কাণ্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তোকে যদি বলে যে টোটাল অধ্যায় কতগুলো, তাহলে বলবি টোটাল অধ্যায় হচ্ছে 12টা। ঠিক আছে, এখানে লেখা আছে যে মোট অধ্যায় হচ্ছে 12টা। এবার এই 12টাই এই ছকের আকারে কিন্তু দেওয়া হয়েছে। এই ছকের আকারে কিন্তু এই 12টাই কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা শ্রেষ্ঠ একটু শুনতে থাক, আমি নিরুক্ত পড়াচ্ছি আজকে। হ্যাঁ, তো এই যে নিরুক্ত গ্রন্থের 12টা অধ্যায়, তাহলে দেখ তিনটে প্রথমে কাণ্ডে বিভক্ত, এটা আমি বলেছি। একটা হচ্ছে নৈঘণ্টক কাণ্ড, একটা হচ্ছে নৈগম কাণ্ড, আর একটা হচ্ছে দৈবত কাণ্ড। এবার এর মধ্যেই অধ্যায়গুলো ভাগ। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, নৈগম কাণ্ড চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, আর দৈবত কাণ্ড হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ। তাহলে এখানে কি দেওয়া হয়েছে যে নৈঘণ্টক কাণ্ডে বলা হয়েছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে অধ্যায় কি বলা হয়েছে, শব্দার্থ বা সমানার্থক শব্দ। মানে একটা শব্দ দিয়ে দিল, সেই শব্দেরই আর একটা রিলেটেড শব্দ দিয়ে দিল যেখানে তার ব্যাখ্যা রয়েছে সমান অর্থ। মানে আমি যদি বলি যে রবি শব্দ নিচ্ছি, রবি মানে হচ্ছে ভানু হচ্ছে, তাহলে দেখ পর্যায়বাচী শব্দ, সমার্থক শব্দ, সেরকমই বলছে। ধাতু বা নাম, পর্যায়, এগুলো ব্যাখ্যা করা হয়েছে। নৈগম কাণ্ডে কি ব্যাখ্যা করা হয়েছে যে কঠিন, অস্ফট শব্দ, অনেক আদিযুক্ত। তাহলে যেগুলো হচ্ছে সহজে আমরা দেখতে পাই না, খুব রেয়ার সেগুলো বৈদিক শব্দ, সেগুলো কিন্তু এখানে নৈগম কাণ্ডে ব্যাখ্যা করা হয়েছে। আর সপ্তম কাণ্ডে কি বলছে যে দেবতা তত্ত্ব বিস্মৃতি, মানে দেবতাদের সম্পর্কে বলা হয়েছে যে কোন দেবতার অধিষ্ঠান কোথায়, কোথায় তারা বসবাস করে, কোনটা পৃথিবী, মানে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে কোন কোন দেবতা পৃথিবী স্থানীয় দেবতা, কোন দেবতা আহ আমাদের মানে মানে কি বলে যে অন্তরিক্ষ স্থানীয় দেবতা, এরকম কিন্তু প্রশ্ন হয়। আর কি বলা হচ্ছে, দেবতা দুই প্রকারের হয়ে থাকে, মুখ্য ও গৌণ। এবার দেখ প্রথমত আমাদের যে মনে রাখার বিষয়টা, সেটা হচ্ছে তিনটে গ্রন্থ কিন্তু মাথায় রাখবি যে তিনটে কাণ্ড রয়েছে, এই তিনটে কাণ্ডের নাম মনে রাখবো পরপর। এবং আমাদের সিলেবাসে কিন্তু এতটা নেই, আমাদের সিলেবাসে কি রয়েছে, নৈঘণ্টক কাণ্ডে শুধু প্রথম আছে, দ্বিতীয় আছে, আর দৈবত কাণ্ডে সপ্তম আছে, আর কিন্তু বাকি কিন্তু সিলেবাসে নেই। তাহলে আমাদের এইটার উপরেই বেশ করে কিন্তু পড়তে হবে যে কি কি বিষয় রয়েছে। তাহলে এখান থেকে যদি মোটামুটি ধর অধ্যায় জিজ্ঞাসা করে, তাহলে কি বলবি, যেখানে 12টা অধ্যায় রয়েছে। তাছাড়াও পরিশিষ্ট রূপে মানে দুটো, যেমন হচ্ছে আমরা প্রক্ষিপ্ত অংশ রূপে রামায়ণকে মানে বলছে না যে রামায়ণকে অনেকে মনে করে যে প্রথম কাণ্ড আর শেষ কাণ্ডটা হচ্ছে প্রক্ষিপ্ত অংশ, তো এখানেও ওই প্রক্ষিপ্ত অংশগুলোও ভাবতে পারিস যে পরে অ্যাড হয়েছে। তো এইগুলোর মান্যতা খুব একটা নেই। ঠিক আছে, যেমন হচ্ছে রামায়ণে যদি বলা হয় কটা কাণ্ড, 7টা কাণ্ডই আমাদের লিখতে হয়, কিন্তু এইখানে কিন্তু মান্যতা খুব একটা নেই। ঠিক আছে, 12টা কাণ্ডই বলবো, যদি অপশনে থাকে তাহলে কিন্তু বলতে পারি 13, 14, যদি 12টা দিল না ধর, বা 12 দিল, 13, 14 দিল, দিয়ে উভয়ই একটা অপশন থাকলো আর অন্য কিছু থাকলো, তাহলে উভয়ই বলবো আমরা। এবার হচ্ছে নিরুক্ত গ্রন্থের উপর একটা টিকা লেখা হয়েছে। দেখবি কোনো গ্রন্থ বিষয়ের উপর খুব একটা কিছু কিছু টিকাগুলো থাকে যে সেগুলোতে তার ব্যাখ্যা করা হয়। যেমন কিরাতার্জুনীয়ম, পুষ্পা বল, কিরাতার্জুনীয়মে কি টিকা লেখা হয়েছে, কি লিখেছে ভারবী, কি টিকা লিখেছে, মানে ভারবী টিকা বলা ভুল, মানে মল্লিনাথ কি টিকা লিখেছে, একটা টিকা লিখেছিল খুব প্রসিদ্ধ টিকা। না না, না না ওইসব ঠিক না। পুষ্পার মনে পড়ছে? আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে দেখ, তিনি লিখেছিলেন ঘণ্টাপদ বলে একটা টিকা। ঠিক আছে, তো এইখানেও তেমন হচ্ছে যে নিরুক্ত নিঘণ্টু টিকা লিখেছে। নিরুক্ত গ্রন্থে নিঘণ্টু টিকা লেখা হয়, এবং নিঘণ্টের হচ্ছে 5টা অধ্যায় রয়েছে, সেটা বলছে। এবং নৈঘণ্টিক কাণ্ডে বলছে 1, 2, 3 নৈগম কাণ্ডে 4, দৈবত কাণ্ডে 5, মানে এই যে অধ্যায়গুলো রয়েছে না, সেটা ভাগ রয়েছে। যে আমরা যে অধ্যায় দেখবো 5টা অধ্যায়, তাহলে নৈগম কাণ্ডের মধ্যে 1, 2, 3 আছে,
মানে 1 2 3 আছে নৈঘণ্ট কাণ্ডে, নৈগম কাণ্ড আছে 4, দৈবত কাণ্ড আছে 5। তাহলে কোনটা কোন কাণ্ডে অন্তর্ভুক্ত রয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই যে এই গ্রন্থটার কাজ কি, বলছে ব্যাকরণ শব্দ প্রধান, এখানে মানে ব্যাকরণগত কোনো শব্দ তুলে ধরবে এবং সেটাকেই তোর কাছে আলোচনা। তো এগুলো হচ্ছে ব্যুৎপাদন বা পৃথকীকরণ, মানে আলাদা করা সেটাকে, সেটাই এদের কাজ। এবং নিরুক্ত অর্থ প্রধান মানে হচ্ছে নির্বাচনম। তাহলে নির্বাচন মানে কি? নির্বাচন কথার অর্থই হচ্ছে এটা, যে শব্দটা কোথা থেকে এসছে এবং কিভাবে সেটা সূত্র ধরে ওরকম হয়েছে। তো এই যে বিষয়টা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন হচ্ছে ধর একটা যদি বলি, আহ একটা উদাহরণ দিই তাহলে সহজ হবে বিষয়টা। মানে সেটা হচ্ছে ধর একটা কোনো প্রত্যয় পড়ছিস, এবার প্রত্যয়ে বলা হচ্ছে যে দেখো লুট বলে একটা প্রত্যয় আছে, এবং এই লুট প্রত্যয় বলা হয় যে যেগুলো নপুংসক লিঙ্গ আকারে থাকে সেগুলো লুট প্রত্যয় হয়, যেমন কর মানে কারকম কারণাম এরকম পদগুলো হয়, ঠিক আছে। তো এটা রয়েছে, এবার এইটা তো এইভাবে আসছে না ডাইরেক্ট, এটা হচ্ছে যে সূত্র আছে, তাহলে সেই সূত্র আকারেও কিন্তু নির্বাচন আমরা এখানে দেখি। তাহলে এখানে যদি আমি তাও সূত্র বলছি একটু, যে লুটের দেখ যদি আমরা লিখি এরকম একটা সূত্র ধর, লয়ে যে ফলা হস্য টয়ে হসন্ত, এই যে লুট রয়েছে, লুট চ বলে একটা সূত্র রয়েছে। তো এরপরে আরেকটা সূত্র আছে লসক তদ্ধিতে বলে সূত্র আছে। এই লসক তদ্ধতি শব্দের দ্বারা মানে ল আর টটা চলে যায়, মানে এটা থাকে না, ঠিক আছে, শুধু এই যে হ্রস্ব আর জ ফলা থাকে। তাহলে হ্রস্ব জ ফলা মানে আছে অন্তর্জয় হ্রস্বও বলতে পারি আমরা। তারপরে যুব রণাক বলে একটা সূত্র চলে আসে, দিয়ে একটা আদেশ হয় যে অন আদেশ হয়। মানে এগুলো বললে একটু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এরকম ভাবে একটা শব্দের ব্যাখ্যা হয়, যে আস্তে আস্তে সেটাকে মানে সেটা আসে। সেরকম হচ্ছে এই যে নিরুক্ত গ্রন্থ আমরা পড়বো, যে আস্তে আস্তে কিন্তু আদেশ কিভাবে হচ্ছে, শব্দটা তৈরি কি করে হচ্ছে, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। সেটাই হচ্ছে নির্বাচন। আর পদের বিভাগ দিয়েছে এখানে 4টে পদ আমরা পাবো, ঠিক আছে। যদি বলে নিরুক্ত গ্রন্থে কয়টি পদ পাওয়া যায়, তারপর বলবো পদের সংখ্যা হচ্ছে 4টে। কি? একটা হচ্ছে নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত। তাহলে এগুলো কি বিষয় সেটা আমরা দেখবো, যে নাম জিনিসটা কি, আখ্যাত কি, উপসর্গ কি, নিপাত কি। তাহলে নামটা প্রথমে দেখি। তাহলে দেখ এখানে শূন্যস্থান দিয়ে দেয় অনেক সময়, যে নামানি ড্যাশ নামানি, মানে শূন্যস্থান দিয়ে দিল যে নামানি, বা শুধু দিয়ে দিল সত্য প্রধানানি ড্যাশ, কিভাবে বলতে হবে। তাহলে সত্য প্রধানানি নামানি, এটা হচ্ছে নাম পদ, অর্থাৎ যে পদগুলিতে দ্রব্য প্রধানভাবে অভিহিত হয়। তাহলে দেখ বলছে দ্রব্য, কোন দ্রব্য প্রধানভাবে থাকছে সেটাই হচ্ছে নাম, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবার একটা জিনিস দেখ, এখানে বলছে যে নাম বিশেষ, মানে নাম বিশেষ কারণ নাম বলতে পারি। তাহলে নাম মানে হচ্ছে, নাম মানে হচ্ছে তার দ্রব্যত্ব আসবে, মানে তার তো মানে দ্রব্যত্ব মানে কি, তার গুণটা আসবে। যেমন দেখ মানুষের মধ্যে মনুষ্যত্ব একটা গুণ রয়েছে, পশুর মধ্যে পশুত্ব একটা, মানে তয়ে, মানে যখন তর্ক সংগ্রহ পড়েছিস তখন এই তয়ে বয়ে পদ পাবি, এই তয়ে বয়ে পদের দ্বারা গুণকে বোঝানো হয়, যে কোনো কিছু শব্দের সময় তো যোগ, তোয়া যোগ করে দেওয়া আর কি। তো এগুলো গুণ বিশেষকে বোঝানো হয়। তো যে পদগুলোতে কি হচ্ছে দ্রব্য প্রধানভাবে থাকে, তাই বলছে তাকে নাম বলছে। তাহলে এখানে সত্য শব্দের অর্থ হচ্ছে দ্রব্য। এবং এই যে নাম রয়েছে, এই নামের আবার 5টি অর্থ বিশেষ রয়েছে। কি কি 5টা অর্থ বিশেষ? একটা হচ্ছে ক্রিয়া, সত্তা, দ্রব্য, লিঙ্গ, সংখ্যা, এই 5টা কিন্তু রয়েছে। তাহলে সত্তা মানে হচ্ছে, বা সত্য মানে, সত্য মানে যে দ্রব্য, তাহলে সত্তা মানে কি, সেই দ্রব্যটা আছে, মানে সত্তা মানে তার গুণটা আছে তার মধ্যে, সেই সত্তা কথার অর্থ কিন্তু এটা। আবার দ্রব্যকেও কিন্তু আলাদা করে দিয়েছে এখানে, এটা এখানে ভেঙে লেখা আছে, পরে বলছি। প্রথমে বলছে ক্রিয়া, সত্তা, দ্রব্য, লিঙ্গ, সংখ্যা। তাহলে এই 5টি অর্থের দ্রব্য, অর্থ প্রধানভাবে নাম বোঝায়। তাহলে এই 5টা যেখানে যেখানে থাকবে সেটা নাম বোঝাবে।
যেমন ধরো একটা কথা বলা হচ্ছে পাচক। পাচক কথার অর্থ কি? পাচক কথা মনে হচ্ছে যে রান্না করছে, যে রন্ধন কার্য করে তাকে পাচক বলতে পারি আমরা। তাহলে এখানে দেখ বলছে পাক ক্রিয়া, মানে যে ক্রিয়া যেটা আসছে মানে রান্না করছে, তার রান্না করাটা একটা ক্রিয়া। মানে শুধু পাচক শব্দ বললাম কিন্তু দেখ, তাহলে পাচক শব্দ বললে আমাদের মাথায় মাথায় কি কি আসে? মানে আমি বললাম যে রান্না করা বোঝায়। এবার দেখ তোর ধর খুব চেনাশোনা একজন ব্যক্তি, ঠিক আছে, এবার আমরা আমরা পিকনিকে যাচ্ছি কোথাও একটা, আমরা বললাম যে আচ্ছা চল আমরা তো মুকুটমণিপুর যাচ্ছি, তাহলে আমাদের মানে রান্নার যে মানে যে দাদা থাকবেন তিনি হচ্ছেন কারো একটা নাম বলে দিলাম। এবার তোদের মধ্যে কারো হয়তো খুব নাম তার চেনা পরিচিত, এবার তোর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে তোর কিন্তু অনেক কিছু মনে পড়ে, যে কোন জিনিসটা সেই পদটা কোন পদটা বেশি ভালো রান্না করে, ঠিক আছে, তার মানে ইচ এন্ড এভরিথিং সব অনেক কিছু মনে পড়ছে তোর একসাথে শুধু নামটা বলার সঙ্গে। তাই এখানেও দেখ পাচক যখন শব্দটা উচ্চারণ করলাম তখন পাক ক্রিয়াও বোঝাচ্ছে, পাচকের সত্তা, মানে পাচক যে আছে পাচক দেখতে কেমন, ঠিক আছে, বা পাচকরা কেমন ন্যাচারাল ভাবে হয় সেটা তোর মনের মধ্যে একটা ছবি আঁকার মতো হয়ে যায়। তাহলে তারপরে মনে হয় যে হ্যাঁ পাচক বলে কেউ আছে, মানে এই যে আছে এটাই হচ্ছে সত্তা। তারপরে পাচকটা কোনো মানুষ কিনা সেটাও তো তোর জ্ঞান হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে দ্রব্য, মানে সেটাকেই দ্রব্য দ্রব্য। আর কি বলছে, এবার দেখ তাহলে আমরা তিনটে হলো, যে ক্রিয়া সত্তা দ্রব্য, এবার লিঙ্গ। এবার জানিস যে আমি যে রন্ধন কার্য করছে তার নাম বলেছি, সে মানে কি মানে ছেলে না মেয়ে সেটা তো বোঝাচ্ছে, একটা লিঙ্গ বোঝাচ্ছে তো, তাই লিঙ্গ চলে আসছে সেখানে। আর একত্ব, এবার সংখ্যাটাও তুই বুঝতে পারছিস, আচ্ছা কতজন, পাচক বললে কি একজনকে বোঝাচ্ছে না বহুজনকে বোঝাচ্ছে? তুই বলবি একজন রান্না মানে রান্নার লোক একজনের নাম নিয়ে যেমন একজন। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের মানে নিরুক্তের মূল বৈশিষ্ট্য। নিরুক্তে দেখানো হয় যে দেখো কিভাবে তৈরি হয়েছে জিনিসগুলো, একটা শব্দ বললে কিভাবে এত কিছু জিনিস চলে আসে এর মধ্যে। যেমন ন্যাচারাল ভাবে পাঁচটা ক্রাইটেরিয়া আসবেই, একটা হচ্ছে ক্রিয়া, সত্তা, দ্রব্য, লিঙ্গ, সংখ্যা। এবার আমি ধর যদি বলি যেখানে আমরা খুব হয়তো রেগুলার গিয়েছি কোনো জায়গায়, তো সেখানে মানে আমাদের ধর যদি বহরমপুরের কথা বলি তাহলে বহরমপুরে হচ্ছে বেশ কিছু জায়গায় দেখবি যে খুব ভালো কিছু পাওয়া, খাবারও খুব ভালো পাওয়া যায়। এবং যদি নন্দন, আমি বললাম নন্দন, আমি নাম নিলাম, এবার নন্দন যদি নাম বলি তাহলে তোর প্রথমে মনে আসবে যে আচ্ছা নন্দনে তো ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়, নন ভেজিটেরিয়ান নয় ওরা, তাহলে যা কিছু মানে পদ রয়েছে তো আমরা সেটাই পাবো, কিছু আমিষ কিছু পাবো না, এটা হচ্ছে। এবার যদি তোর কেউ চেনাশোনা থাকে, আমি শুধু নন্দন বললাম আর কিছু বললাম না, তার মধ্যে কতজন কাজ করছে যদি চেনাশোনা থাকে তোর তাদের কথা মনে পড়লো, ঠিক আছে, সেখানে কিভাবে মেনু কার্ডটা থাকে তোকে দেওয়া হয় বা তার উপর কভারটা কিরকম তোর মনে পড়লো, তাহলে একটা শব্দের দ্বারা অনেক কিছু মনে পড়ে, ঠিক আছে, এটাই বলছে। তাহলে এই পুরোটাকেই বলছে নাম কিন্তু, ঠিক আছে, মানে একটা নাম বলার সঙ্গে সঙ্গে এত কিছু প্রতিচ্ছবি এসে যাওয়া, এটাই হচ্ছে মূলত নাম। সেটা বলছে সত্য প্রধানানি নামানি, মানে সত্যটাই যেখানে প্রধান, যেখানে তার স্থায়িত্বটা প্রধান, যেখানে তার থাকাটা প্রধান, যেখানে মনে হয় যে হ্যাঁ এই এই নামে কিছু আছে, এবং ওটা নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এত কিছু মনে আসছে, তাহলে সেটাই হচ্ছে নাম, ঠিক আছে। তাই এখানে দেখ বলছে এটা নাম বোঝাচ্ছে, কিন্তু এদের মধ্যে দ্রব্য অর্থটি পাচক পুরুষ দ্রব্য প্রধানভাবে বোঝায়, কিন্তু প্রধানভাবে কি বোঝায়? তাহলে আমি যেমন নন্দন নামটা করলাম, তাহলে প্রধান নন্দন মানে হচ্ছে, এটা তুই বুঝতে পারলি নন্দন একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে তোর কাছে প্রথম চিন্তা ভাবনা, তাহলে প্রধান এটা, ঠিক আছে। তো ক্রিয়া প্রবৃত্তি দ্রব্যে অপ্রধান বোঝায়, এর জন্য হচ্ছে সত্য প্রধান। তাহলে ক্রিয়া মানে দেখ ক্রিয়া এত কিছু ক্রিয়া হচ্ছে, কিন্তু ক্রিয়া মানে হচ্ছে তোর সেখানে লোক বসে অনেকজন খাচ্ছে, হুম, টেবিলে তোর কি করছে খাবার সার্ভ করে যাচ্ছে যারা ওয়েটার রয়েছে, কিন্তু তোর এত কিছুর মধ্যে প্রধান যেটা মনে পড়ছে সেটা দেখ। তাহলে সেই প্রধানটা হচ্ছে, সেটা তুই রেস্টুরেন্ট হিসেবে চিন্তা করছিস। এখন যদি তোকে বলি যে কেন কলেজ, তাহলে কেন কলেজ বলতে আমাদের কি প্রথম মানে দেখ এক একজনের মাথায় কিন্তু এক এক রকম চিন্তা আসতে পারে। আমার মাথায় কিন্তু প্রথমে কেন কলেজে প্রথম গেটটা আসতে পারে, আচ্ছা কেন কলেজে গেটটা এটা, অন্য কিছু ভাবছি না যে কি ক্রিয়া হচ্ছে বা আমরা বন্ধুরা গল্প করতাম এখানে, এগুলো চিন্তা ভাবনা আসছে হয়তো, কিন্তু দেখ প্রধানটা এক একজনের কাছে এক এক রকম, মানে
আমার কাছে প্রধান ওটা হতে পারে, গেটটা হতে পারে, তোর কাছে প্রধান হচ্ছে যে লাইব্রেরি হতে পারে, ঠিক আছে? তো যে কোনো কিছু হতে পারে। তো এটাই হচ্ছে নাম বিষয়ক পদ, ঠিক আছে? তাহলে নামটা দেখ, বুঝতে পারলি কিনা দুজনেই বল একটু, হ্যাঁ? ইয়ে নেই, পুষ্প নেই? আচ্ছা, তাহলে ওর নেটওয়ার্কে খুব ডিস্টার্ব আর কি, খুবই অসুবিধা। আর সঞ্জয় বলে যে যে আছে, ও তো আজকে একটু ও নিমন্ত্রণ আছে নাকি বলছিল, আমাকে এসএমএস করেছে। ঠিক আছে, বেশ, তুই শুনতে থাক আপাতত। তাহলে এবার দেখ আখ্যাত। আখ্যাত কি বলছে না, বলছে ভাব প্রধানম আখ্যাতম। তাহলে ভাব মানে হচ্ছে দেখ, মানে যাকে আমরা ভাব বাচ্য বলবো, সেটা নর্মাল ভাষায় কি বলবো যে মানে ক্রিয়াকে বোঝানো হয়, ঠিক আছে? মানে আমরা যদি কোনো কিছু করি, কোনো কাজ বোঝাই, সেটাই হচ্ছে আখ্যাত। এটা কিন্তু মানে নিরুক্ত, নিরুক্তে যে যাকে মানে আখ্যাতম বলেছে, সেটা আমাদের নর্মাল ভাষায় মানে ক্রিয়াকে বোঝানো হয়। সেজন্য দেখ এখানে লেখা আছে ভাব অর্থাৎ ক্রিয়া যেখানে প্রধান তাই হচ্ছে আখ্যাত। এবার দেখ এতক্ষণ আমরা কি বলছিলাম, নাম বলছিলাম পাচক, কিন্তু পাচক না বলে এখানে ডাইরেক্ট কি বলা হচ্ছে, পাচতি, পাঠাতি। তাহলে পাক করা হচ্ছে, পড়া হচ্ছে, এগুলো বোধ করা হচ্ছে। তাহলে ইত্যাদি আখ্যাত পদ থেকে কি হচ্ছে, পাক, পাঠ প্রভৃতি ক্রিয়ার প্রতীতি। তাহলে দেখ এখানে জিনিসটা পুরো উল্টো কিন্তু, মানে আগেরটা আমরা দেখছিলাম যে একটা নাম নিচ্ছিলাম, নামের পর এতগুলো চিন্তা ভাবনা আসছে যে আচ্ছা হ্যাঁ, পাচক, পাচক মানে হচ্ছে সে সে তো রান্না করে, সে এই পদ রান্না করতে পারে, সে দেখতে এরকম। কিন্তু এখানে দেখবো যে রান্না করছে, তাহলে আগেই ক্রিয়া বলে দেওয়া হচ্ছে। তাহলে রান্না করছে, এবার তার বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু আসছে যে আচ্ছা সে এরকম দেখতে, সে এরকম। তো আগে ক্রিয়া আসবে, তারপরে অন্য কিছু আসবে। তাহলে যেখানে ক্রিয়া প্রধান, সবসময় মাথায় রাখবি, যেখানে হচ্ছে কর্তাই প্রধান সেখানে হচ্ছে কি, সেটা হচ্ছে নাম। যেখানে ক্রিয়া প্রধান সেখানে হচ্ছে আখ্যা। বলছে বর্তমান কালাদি কালের প্রতীতি হয়, একত্ব প্রবৃত্তির সংখ্যার প্রতীতি হয়। তাহলে একজন দুজন কি এটা বোধ হয়। বর্তমান কাল মানে পচাতি, মানে এখন দেখ বর্তমান কাল লট রূপ যেহেতু বলছি, তাই না? তো এবার সেটাকে অপাচাত করে দিতে পারতাম যদি সেটা অতীত কাল হতো, কিন্তু পচাতি বলছে মানে তো বর্তমান কালকে বোঝানো হচ্ছে। কাল সংখ্যা পুরুষ ক্রিয়া এই জ্ঞান সকলের হলেও আখ্যাত পদ থেকে ক্রিয়ার প্রধানভাবে প্রতীতি হয়, এই জন্য ক্রিয়া প্রধান বা ভাব প্রধান হলো আখ্যাত। তাহলে বলছে এই যে আখ্যাত, সেটা মূল জিনিসটা ঘুরে ফিরে কি বলছে যে যেটা ক্রিয়া প্রধান সেটাই হচ্ছে আখ্যাত। এবার এই যে ভাব বা এই যে ক্রিয়া, সেটা হচ্ছে দুই প্রকার হয়। একটা হচ্ছে কার্য স্বরূপ, একটা হচ্ছে কারণ স্বরূপ। তার মধ্যে কার্য স্বরূপ যে ভাব, তা পূর্বে আলোচিত হয়েছে। এখন কারণ রূপে ভাবের কথা বলা হবে। তাহলে কার্য স্বরূপ হয়, মানে কার্য আলোচনা করা হচ্ছে, মানে কাজ করছে, তো পাচেতি মানে তাকে কাজ করা বোঝানো হচ্ছে। তাহলে এটা আগে আলোচনা করেছে এখানে আর কি, যে সেটা হচ্ছে কার্য স্বরূপ। আর কারণ স্বরূপ মানে কি, বলছে তার মধ্যে কারণ স্বরূপ যে ভাবটা কি হচ্ছে আলোচনা হচ্ছে, কারণ মানে কারণ স্বরূপ ভাবটা কি না, বলছে সেটাই হচ্ছে ভাব বিকার আকারে দেখানো হচ্ছে। তাহলে ভাব বিকার কি, সেটা আমাদের জানতে হবে। তাহলে বলছে এখানে প্রথম প্রশ্ন আসে যে ভাব বিকার কয় প্রকার, ঠিক আছে? তাহলে বলি 6 প্রকার। এবার এগুলো সাজাতে দেয়, কোনটা আগে কোনটা পরে, এটা কিন্তু সাজাতে দেয়। তাহলে দেখ এখানে বলছে ষট ভাব বিকার ভবর্তিতি বার্ষায়নী। এবার এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ষট ভাব বিকার ভবন্তি ইতি, এটা কে বলেছে, বা ভবতি ইতি যা বলবি, ষট ভাব বিকার ভবতি, এটা ইতি, এটা কার মানে মত, মত? তো বলবি বার্ষায়নীর মত, ঠিক আছে? তখন কিন্তু যাস্কের মত বলবো না, যে যাস্ক গ্রন্থ লিখেছে বলে যাস্ক এটা বলেছে, নয়, এটা কিন্তু বার্ষায়নী বলেছে। আচ্ছা, এর মধ্যে দেখ 6টা ভাগ যেটা দেখছি, বলছে জায়তে অস্তি বিপরিণমতে বর্ধতে অপক্ষীয়তে বিনশ্যতি। মানে এবার এটাকে ভাঙবো, দেখ 6টা ভাগ কি। তাহলে প্রথমে হচ্ছে জায়তে, অস্তি, বিপরিণমতে, বর্ধতে, অপক্ষীয়তে। এবার এগুলো মানেও জানতে হবে, এগুলো মানেটা কি। এবার দেখ জায়তে মানে হচ্ছে জন্ম নেওয়া, উৎপন্ন হওয়া। তাহলে আমি মানুষ দিয়েই বোঝাচ্ছি যে একটা শিশু জন্ম নিচ্ছে, তারপরে কি হচ্ছে, সে থাকছে, সে সেই পরিবেশে থাকছে, মায়ের কোলে থাকছে, বাবার কোলে থাকছে, ওটা পরিবারের কোলে থাকছে, মানে থাকছে ঘরেই থাকছে আর কি মেনলি।
এবার হচ্ছে সে ধীরে ধীরে তো বাড়ছে। তাহলে দেখ প্রথমে হলো জায়তে মানে জন্ম নিলে, অস্থি মানে যে আছে থাকছে, বিপরিণামাতে। এবার ধীরে ধীরে দেখ যখন ওর বয়স হবে তখন তো মানে মুখ চেহারা চেঞ্জ হবে, চেঞ্জেস আসবে তার মধ্যে। তো সেটা হচ্ছে বিপরিণামাতে, মানে চেঞ্জেস আসবে। এবার কি হচ্ছে, চেঞ্জেস আসার পর ধীরে ধীরে বেড়ে উঠবে, সেই জন্য হচ্ছে বার্ধাতে। ঠিক আছে, এবার অনেক বড় হয়ে গেল অপাক্সিয়াতে। এবার অপাক্সিয়াতে মানে হচ্ছে এমন একটা জিনিস, যেমন হচ্ছে একটা বয়স দেখবি, মানে সবার ক্ষেত্রে সমান নয়, মানে কারোর হয়তো 35 থেকে 45 বছর পর্যন্ত হতে পারে, কারো 30 থেকে 40 হতে পারে, কারো 40 থেকে 50 হতে পারে। এই যে 10 বছরের একটা টাইম বা 8 বছরের টাইম, কিন্তু কোন তার মধ্যে চেঞ্জেস দেখি না। আমরা অনেক মানুষকে দেখি, বলি যে আরে তোকে 10 বছর আগেও যা দেখেছিলাম এখনো তো তাই দেখছি, তোর মধ্যে তো কোনো চেঞ্জেস নেই। তাহলে এই যে চেঞ্জটা না হওয়া, সেটাকেই বলছে কি, আপাক্সিয়াতে। ঠিক আছে, যার চেঞ্জ হয় না, মানে কম করে 5-6 বছর একটা সময়, যে সময়টাতে কি বলছে কোনো চেঞ্জ দেখা যায় না, মোটামুটি একই রকম দেখতে লাগে। আর বিনাশাতি মানে নিজেও জানিস যে বিনাশ প্রাপ্তি হয়ে যাচ্ছে, মানে মৃত্যু ঘন্টা বাজছে যেটা, যে আবার মৃত্যুর পালা। তাহলে প্রথমত বলছে, তাহলে এই যে ষট ভাব বিকার, মানে যে ক্রিয়া, তাহলে এগুলো তো ক্রিয়া করছে বলেই তো আমরা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছি। আমরা কাজ করছি বলেই তো আমরা বৃদ্ধি হচ্ছি, নাহলে কি করে হবে? আমরা যদি খাবারটা না খাই, তাহলে আমাদের শরীর সঞ্চালিত হবে না। খাবার খেলে শরীর সঞ্চালিত হলে সেটা পুষ্টি, মানে পুষ্টি হয়ে আমাদেরকে বৃদ্ধি প্রাপ্ত করবে। তো সেই জন্য দেখ আমরা জন্মাচ্ছি, থাকছি, চেঞ্জ হচ্ছি বা বেড়ে উঠছি, একটা সময় বয়স থেমে যাচ্ছে, তারপরে মারা যাচ্ছে। এটাই বলছে ছয় প্রকার ভাব বিকারের বিষয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এই পারে আমি এটা সহজ ভাবে বলে দিলাম, ঠিক আছে একটু, কিন্তু এর লক্ষণ আছে, লক্ষণগুলো একটু পড়ে নিই। আমি এটাও বলে দিচ্ছি, এর লক্ষণগুলো থেকে প্রশ্ন হয়ে যায় অনেক সময়। যে জায়তে মানে জন্মগ্রহণ, জায়তে ইতি কি বলছে, পূর্বাভ্যাসাদি মাচষ্টে না প্রভাব মাচষ্টে প্রতিষেধতি। তাহলে এগুলো লক্ষণ, জাস্ট উপর উপর লক্ষণগুলো মনে রাখবে, যেটা লক্ষণে কি বলা হচ্ছে। অস্তি, অস্তি বলছে अस्तित्वोत्पन्नस्य सत्य স্যাবধারণম। বিপরিণামতে কি বলছে, বলছে বিপরিণামতা ইত্য प्रच्यवमानस्य तद्वाद विकार। वर्धते वर्धते इति स्वांगाभूच्चयं সাংযোগিকানাং বার্তানাং। তাহলে এই যে প্রত্যেকটা আছে, এগুলো জাস্ট আমাদের লক্ষণগুলো পড়তে হবে। ঠিক আছে, একদম ধরে ধরে মানে পড়ার কোনো দরকার নেই, কারণ যেটুকু প্রশ্ন আসবে আমরা সেটুকুর উপরেই যাবো, জোর দেবো। তাহলে এত ডিপলি প্রশ্ন হবে না যেহেতু, তো সেহেতু আমরা কিন্তু এইভাবে ওপর উপরে যাবো, যে খুব বেশি দিলে এই লক্ষণটা দিতে পারে, যে কার কোনটা লক্ষণ, বা বলে দিল ধর অপক্ষীয়তের কোন লক্ষণটা, এর মধ্যে 4টে অপশন দিয়ে দিল। ঠিক আছে, এবার এখন দেখবি তো প্রশ্নের যে মানে টাইপটা একটু আলাদা হয়ে গেছে, যে দিয়ে দেয় ABC না ডি ডি, মানে DC, এরকম উল্টো পাল্টা করে প্রশ্ন হয়। ঠিক আছে, সময়ও লাগে পড়তে। তো সেই জন্য লক্ষণগুলো একটু মনে রাখবি, যে এদের ওদের চেঞ্জ করছে কি করছে না। যাই হোক, তাহলে আমরা দেখলাম, বেশ, এরপরে দেখ আমরা তাহলে আখ্যাত দেখলাম আর নাম দেখলাম। তাহলে আখ্যাতের মধ্যে কোনো সমস্যা আছে? বেশ, এবার উপসর্গ দেখ। উপসর্গ দেখ আমরা জানি, না উপসর্গ নামটাও শুনেছি। তো তার লক্ষণ প্রসঙ্গে এখানে কি বলছে, যে উপসিরিয়ন্তে অর্থা আনেনা ইতি উপসর্গ। বলছে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, আমরা নিজেও জানি, যে শুধু উপসর্গ বসালে কি হবে, কিছুই হবে না। কিন্তু কোনো শব্দ মানে যদি শব্দের আগে বসাই, তাহলে তার অর্থ পরিবর্তন হয়। যেমন আমি যদি প্রো শুধু লিখে দিই পয়ের ফলা, তাহলে তো কোনো মানে নাই। কিন্তু হার, হার বললাম, হার মানে হচ্ছে মালা, কিন্তু প্রো হার বললে তখন কিন্তু দণ্ড দেওয়া, মারা, এরকম বোঝাবে, তখন কিন্তু অর্থ চেঞ্জ। তাহলে বলছে এখানে আখ্যাতের সঙ্গে যুক্ত হয়ে আখ্যাতের অর্থ বিশেষ বোঝায়। তাহলে এখানে বোঝে আখ্যাত মানে ক্রিয়া, তাই তো? তাহলে ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে, তাহলে ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে কি বলছে, ভাব বিশেষকে বোঝাচ্ছে। এটা একটা প্রকাশক মাত্র, যেমন কি বলছে, প্রদীপের মতো প্রকাশ করে। তাহলে প্রদীপ কি করে, দেখ প্রদীপ আর এই যে প্রদীপের শিখা, তাহলে ওই দুটো মানে একসাথে থাকছে, তবেই কিন্তু আমাদের আলো প্রকাশিত করছে। তেমনই হচ্ছে আমাদের যখন মানে আখ্যাতও থাকবে এবং হচ্ছে উপসর্গও থাকবে, তখন বলছে যে প্রদীপের মতোই কিন্তু শিখার মতো বিস্তার হবে। উপসর্গ দ্যোতক, বলছে বাচক নয়, এখানে কোনো বাচক শব্দ হিসেবে বলা হচ্ছে না, মানে দ্যোতক মানে হচ্ছে অর্থ বিশেষ আর কি, মানে দুটো দুটো মিলে অর্থ বলছে দ্যোতক।
আচ্ছা, এবার দেখ এইটাও প্রশ্ন হয় যে এই মতটা কার, লাইন দিয়ে দেয় যে ন নির্বন্ধ উপসর্গ অর্থান্নি রাহুরীতি সাকটায়ন। তাহলে এটা কার মত না সাকটায়ন। ঠিক আছে, তাই পুরোটা লিখবে না, ন নির্বন্ধা উপসর্গা অর্থান্নি রাহুরীতি এটুকু লিখে বলে দেবে কার মত। ঠিক আছে, আচার্য গার্গের মতে বলছি উপসর্গের নিজস্ব অর্থ আছে, তাই বলছে আচার্য গর্গ বলছে যে না আছে। উচ্চ বচা পদার্থ ভবন্তি ইতি গান, মানে এটা যে উচ্চ মাপের একটা শব্দ। ঠিক আছে, তো এটা কিন্তু বলছে যে অর্থ আছে। তাহলে এই যে একটা বিষয় দেখ, তাহলে অর্থ এখন আমরা একদিকে দেখতে গেলে তার অর্থ নেই, কিন্তু তিনি বলছেন আছে। বেশ, আমি দেখ, আমি যদি ক্রিয়ার সাথে লাগিয়ে দিই তাহলে কি ব্যাপারটা দাঁড়াবে দেখ। আমি নিজে একটা বলছি, ধর গাচ্ছাদি বললাম, গাচ্ছাদি পদ, তাহলে গাচ্ছাদি একটা ক্রিয়া, মানে গম ধাতু, ধাতু মানেই ক্রিয়া, মানে যাওয়া বোঝাচ্ছে। তাহলে এবার দেখ আ গাচ্ছাতি যদি বলে দিই তাহলে কি হবে, আশা বোঝাবে। তাহলে এইখানে দেখতে গেলে কিন্তু উপসর্গের আলাদা অর্থ নেই, কিন্তু আ শব্দের কি অর্থ বলবো আলাদা করে, কিছুই বলবো না। কিন্তু আ গাচ্ছাতি মনে হচ্ছে উপসর্গ, মানে তখন কিন্তু উপসর্গের প্রাধান্য আসছে, তখন কিন্তু মানে আসছে। তাই এটাকে মানা চলে যে এটার কোনো অর্থ নেই, কিন্তু মানে এই যে রয়েছেন যে গার্গ বলছে যে না এর অর্থ আছে। বলছে উপসর্গের মানে নাম বলো বা আখ্যাত বলো, এছাড়াও একটা অর্থ আছে, অন্য প্রকারের অর্থ আছে। উপসর্গের অর্থ এখানে কি বলা হয়েছে, বলছে উপসর্গের অর্থ হচ্ছে সুন্দর, উপসর্গের অর্থ হচ্ছে কাছে। ঠিক আছে, যেমন দেখ, আমরা উপসর্গের বলছে যে প্রত্যেকটা উপসর্গের আমরা যদি অর্থ না বলি, কিছু উপসর্গ তো অর্থ আছে, বলছে কোথায় আমাকে বলো সেটা। এবার দেখ, একটা জিনিস বলি, মানে এখানে তো মানেগুলো দিয়েইছে, আমি তাও একটা জিনিস বলছি, উপ শব্দ নিলাম, ঠিক আছে, রস্যুপ, উপ, তাহলে সমাস করেছিস তো শ্রেষ্ঠা যে উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, বা উপগঙ্গম গঙ্গায়াহ সমীপম। তাহলে এখানে উপশব্দের বলছে যে উপশব্দের অর্থ এখানে কাছে, নিকটে, সমীপে, তাই আছে, তাই বলছে। আবার বলছে যে প্র শব্দ রয়েছে, এই শব্দটা কিন্তু বলছে প্রকর্ষ অর্থে ব্যবহার করেছে, প্রকর্ষ। তো যাই হোক এইরকম ব্যাপারগুলো দিয়েছে, সেই জন্য দেখ নিচে আমরা দেখবো কিছু কিছু শব্দের প্রতিপাদন করেছে, যেমন এর অর্থ বলে দিয়েছে যে এর অর্থ এটা, এটা দেখ। তাহলে দেখ এখানে আমরা দেখবো প্র, পরা, তাহলে ব্রি, প্রকাশ, প্রকর্ষার্থক, অভি, আভিমুখ্য, প্রতি, পরার্মুখতা, অতি, সু, অতি পূজিত, শ্রেষ্ঠ। এর প্রত্যেকটা মানে আমি আর পড়ছি না, এটা কিন্তু দেখবি। কিন্তু যদি নর্মাল ভাবে উপসর্গ বলিস তাহলে কিন্তু আমাদের উপসর্গের অর্থ নেই, কিন্তু বৈদিক আকারে কিন্তু উপসর্গকে দেখানো হয়েছে অর্থ। ঠিক আছে, তাহলে এই কারণেই বলছি যখন প্রশ্নটা আসবে তখন বলবে যে হয়তো বলে দেবে যে উপসর্গ পুরো শব্দের অর্থ কি, তখন দিয়ে দিল ধর যে ব্রি প্রকাশার্থক এরকম দিয়ে দিল, আর কোনো দুটো অপশন থাকলো আর কোনো দিল কোনোটাই নয়। কিন্তু কোনোটাই নয় হবে, কারণ হচ্ছে যে উপসর্গে তো কোনো অর্থই নেই, কিন্তু তখন কিন্তু এখানে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এটা একটু দেখতে থাক, মানে যেন দেখ আহ, যেহেতু তো তোকে তো ধর আহ, মানে সেখানে কম্পিউটার বেস পরীক্ষা হবে, তো সেই জন্য যেন মনে থাকে, যেন মনে হয় যে না পড়েছি লাইনটা, যেন দেখলে চিনতে পারিস, তাহলেই কিন্তু আনসারটা করতে পারবি। যে মুখস্থ থাকবে তাহলেই যে করতে হবে সেরকম মানে নেই, তোর মনে থাকলেও কিন্তু দেখলে যদি মনে পড়ে যায় তাহলেই আনসার করে দিবি। আচ্ছা, তাহলে এই উপসর্গের অর্থগুলো কিন্তু 15টা কিন্তু এখানে মানে বলেছে, কারণ বলেছে দেখ, বলছে সবগুলো নেই ঠিকই, কিন্তু কিছু রয়েছে, কিছু রয়েছে বলেই 15টা দেখিয়ে দিয়েছে। বেশ, এবার কথায় কথায় আমরা নিপাত নিপাত বলি। ঠিক আছে, এই নিপাত জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। বলছে নিরুক্তকার নানা প্রকার অর্থে নিপতিত হয় অভিধান শক্তি বিশিষ্ট হয়ে, এইরূপ অর্থে নিপাত শব্দের উৎপাদন করেছে উচ্চাবাচস্বার্থেষু নিপতন্তি। তাহলে এটা মানতে রাখবে, হ্যাঁ, যে এটার ব্যুৎপত্তি আকারে কি দেখানো হয়েছে, তো উচ্চাবাচস্বার্থেষু নিপতন্তি।
তাহলে এই যে নিপাত যেটা রয়েছে, সেটা একটা জিনিস মাথায় রাখবি যে সাহিত্য শাস্ত্রে প্রযুক্ত হয়, কখনো ভাষাতে প্রয়োগ হয়, আবার অনেক অর্থেও প্রয়োগ হয়। কখনো ধর একটা জিনিস ধর উঁচু অর্থে ব্যবহৃত হতে পারে কোনো শব্দ নিচু অর্থে ব্যবহৃত হতে পারে। তো এখানে নিপাত ঠিক করে দেয় যে এটার অর্থ এটাই, আলাদা নয়। এটা মাথায় রাখতে হবে যে এটার অর্থ এটাই, এটার আলাদা নয়, এবং যেগুলো একই অর্থ সেগুলো হচ্ছে এইগুলো। মানে এগুলো হচ্ছে ভাগ করে, মানে নিপাত তাকেই বলা হয় যে শব্দগুলোকে যে ভাগ করে সেটা হচ্ছে নিপাত। মানে আজকে যদি বলি যে ধর তোদের ক্লাসে 40টা মেয়ে আছে, 40টা মেয়ের বয়সই নিশ্চয়ই এক এক নয়। আমি বললাম যে আচ্ছা, এইখানের মধ্যে যারা 23 বছরের আছে তাদেরকে ভাগ করুন, যারা 25 বছরের আছে তাদেরকে ভাগ করুন। তাহলে কি হচ্ছে, সেই দায়িত্ব নিয়ে ধর কেউ ভাগ করছে, তাহলে যে ভাগ করছে সে হচ্ছে নিপাত। বুঝলেন? তাহলে এই নিপাত কিন্তু কি করছে, যে শব্দগুলোকে ভাগ করে দিচ্ছে যে কোন ক্যাটাগরিতে তারা থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু নিপাত। যেমন হচ্ছে আমরা যে বলে জলম শব্দ বললাম, জলম, জলম মানে কি? জলম মানে জল। কিন্তু জলম মানে যদি তোকে বলে নেত্র, ভাই জলম মানে নেত্র, জানিস? তোর হাত নেত্র কেন হবে? নেত্র আমি কোনোদিন শুনিনি, এটা নয়। তাহলে এটা নিপাতই হয়েছে এমন একটা জিনিস যেটা ক্লিয়ার করেছে, যেটা আমরা পরবর্তীকালে ব্যাকরণে বা ভাগরে পড়ছি, ছোট থেকে পড়তে 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 আমরা বুঝতে পারি যে এটা মানে এটা, এটা আলাদা নয়। বলছে এই কাজটা কিন্তু নিপাত করেছে, অন্য কেউ করে। তাহলে এখানে দেখ কিছু কিছু অর্থ রয়েছে, কি কি অর্থে প্রযুক্ত হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে উপমা অর্থে কি কি শব্দ অর্থ হয়? দেখ, ইবো শব্দ যুক্ত হয়। ন, দেখ ন মানে হচ্ছে না, কিন্তু বৈদিক শাস্ত্রে ন মানে কিন্তু উপমা বোঝাবে। ঠিক আছে, চিত মানে হচ্ছে উপমা, নু মানে হচ্ছে উপমা। এরপরে দেখ, বলছে কর্ম সংগ্রহ অর্থে বা কর্ম সংগ্রহ নিপাত বলা হয়। তাহলে এইগুলো কিন্তু মানে ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের মনে রাখবি যে কোনটা কোনটার সঙ্গে সংযুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখ কর্মসংগ্রহ অর্থ বলা হয়েছে যে চ, বা, আ, অহ, হ, কিল, হি, ননু, খালু, সস্বাত, নুনাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্মসংগ্রহ অর্থ, বা এগুলো সমুচ্চয় অর্থেও ব্যবহৃত হয়। মানে একসাথে, মানে দেখ একটার অধিক, মানে অধিক যদি বোঝায় তো, মানে ধর আমি এবং সে, এরকম তুই জানিস যে চ হয়, বা নিশ্চিত, মানে এইগুলোকেই বলা হয় সমুচ্চক অর্থ। ঠিক আছে, সমুচ্চয় মানে হচ্ছে, যেমন হচ্ছে ধর কিল, কিল মানে হচ্ছে কিন্তু মানে কাউকে কিল মারা সেটা নয়, মানে নিশ্চিত অর্থে। যদি আমরা বলি যে ভবান শিক্ষকা কিল, মানে তুমি কি শিক্ষক, তুমি কি সত্যিই শিক্ষক, মানে নিশ্চিত অর্থে জানতে চাইছি, তো তখন কিল অর্থ ব্যবহৃত হয়। খলুটাও একই রকম অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো। আর কি বলছে, পদ পূরণার্থক, মানে পদ পূরণ করতে বোঝায়। কি, উ, কিল, খলু, নুনাম, সিম, কম, ইম, ইং, এই শব্দগুলো রয়েছে। তাহলে তোকে কিন্তু প্রশ্ন কি রকম ভাবে দেয়, আমি বারবার বলছি, যে বলে দিল যে এর মধ্যে বলুন তো যে কিল এটা বা খলু, বা বললো দিল, মানে যে কোনো দিতে পারে, কিন্তু ইং, ইংটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপমা অর্থে, না না অন্য কিছু, না নিন্দা অর্থে, না হেতু অর্থে? তখন যেটা হবে সেটা কিন্তু তোকে বলতে হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু সেই রকম ভাবে আছে। দেখ, ইবোটাও দেখ, ইবোটা নিপাতে বেদে সংস্কৃত উপমা অর্থে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে দেখবি অগ্নি রিবেন্দ্র ইবেতি অগ্নি ইব, অগ্নি ইব, এরকম থাকে। ন শব্দটা কি বলছে, যে বেদে, তাহলে এই নিপাতে সংস্কৃত ভাষায় নিষেধ অর্থে ব্যবহৃত হলেও বেদে নিষেধ অর্থে ও উপমা অর্থেও ব্যবহৃত, তাহলে এটা উপমা অর্থেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে শ্লোক বিশেষে বুঝতে হবে সেটা উপমা না নিষেধ কোনটা। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দ একটু করে দেখবি, হ্যাঁ, যে প্রত্যেকটা শব্দ লেখা আছে, এগুলো তোমার নিজের বলার কিছু নেই, কোন শব্দ কি 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 অর্থে ব্যবহৃত হচ্ছে,
এটা একটু দেখ, তাহলে এইটুকু একটু দেখে নে কোনো অসুবিধা আছে কিনা, তারপরে কটা শক্তি আছে 4-5টা, তাহলেই আজকের ক্লাস মোটামুটি হয়ে যাবে। কোনটা? এই প্রসিদ্ধ, এইটুকু আছে, এটা আর কি পড়াবো, এটা তো উক্তি, নিজেও দেখতে পাবি। আমি আবার বলে দিচ্ছি, দেখ এটা কিছুই না, মানে গার্গ বলেছে এই উক্তিটা, কৌস্ত বলেছে এই উক্তি, শাকটায়ন এই উক্তি, উপরের লেখাগুলোও কিন্তু নিচে আছে, ঠিক আছে, এগুলো আলাদা করে ছক করে দেওয়া আছে, আর কিছু না, যে বাদশায়নে কি বলেছে, ঠিক আছে, এই ছকটা একটু পড়ে নি। হ্যাঁ বল। আচ্ছা, হ্যাঁ আর কিছুই নয়, তাহলে মোটামুটি এটা আর বলছি না, এটা ধর ওই আচার্যের উক্তিগুলো আছে কে কি বলেছে ওগুলো থেকে দিয়ে দেয়, লাইন তুলে দেয়, বলে কার উক্তি, বা গার্গ বলে দিল, যে 3-4টা অপশন দিল, এটা কোনটা গার্গের উক্তি, এরকম দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এইটুকু তো তোকে নিজেকেই পড়তে হবে যে নিপাত গুলো কোন কোন অর্থে, কোন শব্দ কি অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, এগুলো যেমন ভাবে লেখা আছে তেমন ভাবে পড়তে হবে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করবি তাহলে। আচ্ছা, বাকি তো আমি তো যা বলা বলে দিলাম, আর তো কিছু নেই, সেটাই তো বললাম যে আর কিছুই নেই, এটুকুই ছিল। এটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলবি, সেটাই বল। কারণ হচ্ছে দেখ, আমাদের নিরুক্তের ক্লাস আর একদিন লাগবে, একদিন হলে গোটা নিরুক্ত আর শেষ হয়ে যাবে, কিছু শব্দ আছে ওই শব্দগুলো ভেঙে বলে দেবো। আর ওই স্থানীয় দেবতাগুলো বলে দেবো, যে কে কোন কোন দেবতা কোন স্থানে বসবাস করছে, থাকছে, কারণ ওখান থেকে প্রশ্ন আসেই। তো নিজেও হয়তো বিভিন্ন পরীক্ষা, হয়তো কোনো পরীক্ষা দিয়ে থাকলে দেখবি যে বলে দিল ইন্দ্র, ইন্দ্র কোন স্থানীয় দেবতা, পৃথিবী স্থানীয়, অন্তরিক্ষ স্থানীয় না দুলোক স্থানীয়, তখন ইন্দ্র অন্তরিক্ষ স্থানীয় বলতে হবে। হ্যাঁ মানে একটা দেখ পৃথিবী, এখানে যে বৈদিক, বৈদিক যে রূপটা দেখানো হয়েছে সেটা দেখো। বৈদিক বলছে পৃথিবী লোক, অন্তরিক্ষ আর দুস্থানীয়, ঠিক আছে, বা ভূলোক স্থানীয় বলা হয়, দুস্থানীয় বা ভূলোক স্থানীয়। যেমন পৃথিবীর স্থানীয় মধ্যে দেখ অগ্নি পড়ছে, সোম, বৃহস্পতি, রাত্রি এরা পড়ছে, অন্তরিক্ষর মধ্যে ধর ইন্দ্র, তারপরে রুদ্র, বায়ু, গান্ধর্ব এরা পড়ছে, আর বাকি যেগুলো থাকছে দুস্থানীয়, যেমন সূর্য, সবিতা, বিষ্ণু, মিত্র, এরকম অনেক কিছু আছে, আমি ছক পাঠিয়ে দেবো ওটা, তো ওইগুলো এর মধ্যে পড়বে, ঠিক আছে। ওখানে দেখবি প্রত্যেকবার নেটে, সেটে যাই দিবি একটা প্রশ্ন থাকে যে কোন দেবতা স্থানীয় এরা। এবার তোর হচ্ছে যে এরকম আমি তোকে তোর দু একটা প্রশ্ন আমি করছি, ঠিক আছে, দেখ কিরকম প্রশ্ন হয় তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। যদি বলি যে সত্য প্রধানান, এই লাইনটা বললাম, দিয়ে শূন্যস্থান দিয়ে দিলাম, দিয়ে বললাম কি হবে, আখ্যাতম নামানি উপসর্গ নিনিপাত, তাহলে নামানি হবে। আবার যদি বলি যে ইন্দ্রিয় নিত্যম বচন মিতি কস্য মতম, মানে ইন্দ্রিয় হচ্ছে নিত্য, এটা কার কথা, তবে দেখ নিচে পাবি, ইন্দ্র দেখ ঔদম্বরায়ণ লেখা আছে শেষে, দেখ দেখতে পাচ্ছিস, দেখ ঔদম্বরায়ণ দেখতে পাচ্ছিস, আরে শেষের লাইনে দেখ, মানে ছকে যেটা আছে, বার্ষায়নী ঔদরম্বয়ান আছে না, শেষে কি আছে, শেষে আচার্য হচ্ছে দুর্গাচার্য, একদম শেষে দেখ, আরে ইয়েটা যেটা আমি দেখাচ্ছি তো তোকে, তুই স্ক্রিন দেখতে পাচ্ছিস। আচ্ছা, আচ্ছা ঔদরম্বয়ান দেখ, ইয়ে করলাম, এটা হচ্ছে ইন্দ্রিয় নিত্যম বচনম লেখা আছে, তাহলে তাহলে আমরা বলতে পারি যে এরকম। তারপর যদি বলে যে ষট ভাব বিকার কেন উল্লেখিতা, মানে ষট ভাব বিকার এটা কে বলেছে, তাহলে আজকেই দেখ
প্রথমেই বললাম কথাটা যে বারসায়ন, তাই না? এরকম প্রশ্ন দেবে। বা তোকে দিয়ে দিল যে তৃতীয় ভাব বিকার কোনটা বলুন তো, অপক্ষীয়তে, বর্ধতে, বিনশ্যতি না বিপরিণামতে। তখন তাহলে কি বলবি? তৃতীয় ভাব বিকার কোনটা, অপক্ষীয়তে, বর্ধতে, বিনশ্যতি না বিপরিণামতে? বলছে যে তৃতীয়, মানে 3 নম্বর ভাব বিকার কোনটা, অপক্ষীয়তে, বর্ধতে, বিনশ্যতে না বিপরিণামতে। তাহলে তুই কি করে সেটা বুঝবি? যে প্রথমে হচ্ছে ভাববি যে আচ্ছা আছে তো প্রথমে অস্থি, মানে জায়তে, তারপরে হচ্ছে জায়তে পরে অস্থি, তাই তো? এবার তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে বিপরিণামতে, তারপর হচ্ছে বর্ধতে, তাই না? তাই প্রত্যেকটা যদি আমরা নাম মনে রাখি তাহলে কোনটার পজিশন কোথায় আমরা বলে দিতে পারবো। আবার যদি বললে যে হীন অর্থে কোন উপসর্গ প্রযুক্ত বলুন তো, হীন অর্থে, তাহলে এখানে দেখ হীন অর্থে খুঁজবো। আমি যদি বলি উপ, নি, নির না উত, তাহলে এখানে দেখ কোনোটার মধ্যেই পাবি কোথায়। তাহলে আমি প্রথমে বললাম কি, উপ, তাহলে উপটা মানে কি পেয়েছিস, উপ, উপ কোন অর্থে ব্যবহৃত হয়? না, উপ তো উপসর্গ, কিন্তু এইখানে কোন অর্থে ব্যবহৃত হয়? মানে এইরকমই প্রশ্ন কিন্তু দেবে, ঠিক আছে? দেখ ওটা সমীপ অর্থে ব্যবহৃত হয়, তাই না? উপমান হচ্ছে কাছে অর্থে ব্যবহৃত হয় তো। আবার ধর তোকে দিল যে, মানে অপশন দিল যে নির বা উত, তাহলে এগুলো কোনটা হবে? তাহলে তুই বলবি যে ধর এই যে হীনার্থে, এটা নির অর্থে ব্যবহৃত হয়, হীন অর্থে, ঠিক আছে? নির এটা ব্যবহৃত হয়। এই শব্দগুলো এখানে আছে দেখবি, হ্যাঁ আমি জাস্ট তো নিজের মন থেকে করছি প্রশ্নগুলো, তো এখানে সবই লেখা আছে, ঠিক আছে? তো দেখলি যে এরকম ভাবেই প্রশ্নগুলো হয়, এতে কঠিন কিছু হয় না, ঠিক আছে? আবার ধর হঠাৎ করে তোকে বলে দিল, তোর বললো যে অগ্নির নিবাসস্থান কোথায়, এবার ওটা না বলে তোকে ঘুরিয়ে বললো যাস্ক মতে অগ্নির নিবাসস্থান কোথায়। তাহলে শুধু অগ্নির নিবাসস্থান বলুক আর যাস্ক মতে অগ্নির নিবাসস্থান বলুক, তো কিন্তু সে পৃথিবী লোকই বলতে হবে, ঠিক আছে? তাও তোকে বলে দিল যে আচ্ছা বলুন তো, যে উপমার্থকা নিপাতা হাসন্তি, মানে উপমার্থক নিপাত কোনগুলো? তাহলে দেখ প্রথমেই পড়িয়েছি উপ, তাই না? যে ইবো, ন, চিত, নু, তাহলে এই একটা অপশন থাকবে, আর তিনটে অন্য কিছু অপশন থাকবে, তাহলে সেটা দেখে বুঝতে হবে, ঠিক আছে? এবার আমি এগুলো প্র্যাকটিসের জন্য আমি প্রশ্ন, মানে এমনিতে অ্যাপে তো থাকবে থাকবেই, আমি প্রশ্ন মোটামুটি ধর আহ, একটু ব্যস্ত থাকবো বলে এখন শুধুই পড়াবো। 18 তারিখের পর থেকে একদম পুরো অ্যাভেলেবেল থাকবে প্রশ্ন, ঠিক আছে? তো ওইটাও থাকবে, এবং আমি যে কিছু পিডিএফ পাঠিয়ে দেবো যেখান থেকে নিজেরাও প্র্যাকটিস করতে হবে আলাদা করে, যে দেখবি সেখানে প্র্যাকটিস করবি, তারপর আমি পরে অ্যান্সার পাঠিয়ে দেবো, ঠিক আছে? যেগুলো বেশি প্রশ্ন আসে আর কি, সেগুলো আলাদা করা আছে আমার। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে একটু থাকলো, ঠিক আছে?